যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ। একদিকে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি যুক্তরাষ্ট্র, অন্যদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী আঞ্চলিক শক্তি ইরান। দুই দেশই বহুবার একে অপরকে কঠোর ভাষায় হুমকি দিয়েছে। একাধিকবার সামরিক উত্তেজনাও তৈরি হয়েছে। তবে ২০২৫ সালে এবং সর্বশেষ ২০২৬ সালে এসে যুক্তরাষ্ট্র সরাসরি হামলা করেছে ইরানের উপর। কিন্তু পাল্টা আক্রমণ হিসেবে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা করে না। কিন্তু কেন? এই ভিডিওতে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব ইরান কেন সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা করে না এবং বাস্তবে ইরান কী ধরনের কৌশল ব্যবহার করে। প্রথম কারণ, সামরিক শক্তির বিশাল পার্থক্য। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল সামরিক শক্তির বিশাল পার্থক্য। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বের ১ নম্বর দেশ হল যুক্তরাষ্ট্র। অন্যদিকে র্যাঙ্কিংয়ের ১৬ নম্বরে অবস্থান ইরানের। যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিগুলোর একটি। বিশ্বের প্রায় প্রতিটি অঞ্চলে তাদের সামরিক ঘাঁটি রয়েছে। উন্নত প্রযুক্তি, আধুনিক যুদ্ধবিমান, পারমাণবিক অস্ত্র, বিমানবাহী রণতরী সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা অত্যন্ত বিস্তৃত। অন্যদিকে ইরান অবশ্যই একটি শক্তিশালী আঞ্চলিক সামরিক শক্তি। তাদের রয়েছে বড় আকারের সেনাবাহিনী, শক্তিশালী ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে উল্লেখযোগ্য প্রভাব। কিন্তু বাস্তবতা হল ইরান এবং যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। উদাহরণ হিসেবে যুক্তরাষ্ট্রের রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বিমান বাহিনী। তাদের কাছে রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান যেমন F-35, F-22, B-2 স্টেলথ বম্বার। তাদের নৌবাহিনীর বিমানবাহী রণতরীগুলো এক একটি ভাসমান সামরিক ঘাঁটির মতো। যদি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় তাহলে যুক্তরাষ্ট্র খুব দ্রুত আকাশ থেকে হামলা চালিয়ে ইরানের সামরিক স্থাপনা, তেল অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ শহরগুলোর ওপর বড় আকারের আঘাত হানতে পারে। এই কারণে ইরান খুব ভালো করেই জানে সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা মানে হতে পারে ভয়াবহ ক্ষতি। এমনকি কিছু বিশ্লেষকের মতে কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের বড় অংশের অবকাঠামো ধ্বংস হয়ে যেতে পারে। এই বাস্তবতা ইরানকে খুব সতর্ক থাকতে বাধ্য করে। দ্বিতীয় কারণ, ভৌগোলিক দূরত্ব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হল ভৌগোলিক দূরত্ব। ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত, আর যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড হাজার হাজার কিলোমিটার দূরে। ইরান হতে যুক্তরাষ্ট্রের সরাসরি দূরত্ব প্রায় ১০,৫০০ কিলোমিটার। এমন পরিস্থিতিতে সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা চালানো ইরানের জন্য খুব সহজ নয়, কারণ সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করতে হলে প্রয়োজন দীর্ঘ পাল্লার অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা। ইরানের কাছে অবশ্যই অনেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, কিন্তু সেগুলির অধিকাংশই মধ্যপ্রাচ্য অঞ্চলের ভেতরে ব্যবহারের জন্য। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বাস্তবতা মূলত আঞ্চলিক সীমার মধ্যেই সীমাবদ্ধ। তেহরানের সবচেয়ে উন্নত এবং দীর্ঘ পাল্লার কার্যকর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেমন সেজ্জিল, খোররামশাহার এবং ইমাদের সর্বোচ্চ পাল্লা আনুষ্ঠানিকভাবে প্রায় ২০০০ থেকে ৩০০০ কিলোমিটার পর্যন্ত সীমাবদ্ধ। এই পাল্লা সহজেই ইসরায়েল, রাশিয়ার কিছু অংশ সহ পূর্ব ইউরোপের অনেকগুলো দেশ এবং পুরো আরব উপদ্বীপ অর্থাৎ মধ্যপ্রাচ্য, আফ্রিকার কয়েকটি দেশ এবং মধ্য এশিয়ার কিছু দেশ সহ ভারত এবং এমনকি বাংলাদেশকেও তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম। কিন্তু গাণিতিক হিসাব অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা এখনও উত্তর আমেরিকার উপকূলে পৌঁছানোর জন্য কয়েক হাজার মাইল কম। ইরান সম্প্রতি তাদের হাইপারসনিক অস্ত্র উন্নয়নের কথা জোরালোভাবে প্রচার করছে। বিশেষ করে ফাত্তাহ-1 এবং ফাত্তাহ-2 নামের ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করা হয়। এগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শব্দের গতির ৫ গুণেরও বেশি গতিতে উড়তে পারে এবং আকাশে অনির্দিষ্টভাবে দিক পরিবর্তন করে শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল অত্যন্ত দ্রুত গতি মানেই দীর্ঘ পাল্লা নয়। এই হাইপারসনিক গ্লাইড ভেহিকেলগুলো প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যাওয়ার প্রযুক্তিতে বড় অগ্রগতি হলেও এগুলি ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমাবদ্ধতা দূর করতে পারে না। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলি দীর্ঘদিন ধরে ইরানের বেসামরিক মহাকাশ কর্মসূচির ওপর নজর রাখছে, কারণ একটি স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর জন্য যে প্রযুক্তি লাগে, যাকে স্পেস লঞ্চ ভেহিকেল বলা হয়, তা অনেক ক্ষেত্রে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM তৈরির প্রযুক্তির সঙ্গে প্রায় একই রকম। ইরান ইতিমধ্যে কঠিন জ্বালানি ভিত্তিক কিছু মহাকাশ উৎক্ষেপণ রকেট তৈরি ও পরীক্ষা করেছে, যেমন কায়েম 100।
তবে অস্ত্র বিশেষজ্ঞদের মতে একটি সফল আইসিবিএম তৈরি করতে হলে শুধু রকেট উৎক্ষেপণই যথেষ্ট নয়, এর সঙ্গে আরও কিছু জটিল প্রযুক্তি দরকার, যেমন দীর্ঘ পাল্লার দীর্ঘুল গাইডেন্স সিস্টেম, ওয়ারহেড বহন করার সক্ষমতা, বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় তাপ সহ্য করতে পারা বিশেষ রি-এন্ট্রি ভেহিকেল। বিশ্লেষকদের মতে ইরান এখনও এই পূর্ণাঙ্গ প্রযুক্তিগত ধাপগুলি সফলভাবে পরীক্ষা বা সম্পূর্ণভাবে অর্জন করতে পারেনি। আসল লক্ষ্য মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। যেহেতু ইরান সরাসরি যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারে না, তাই তাদের প্রতিরোধ কৌশল মূলত মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তৈরি। ইরানের ক্ষেপণাস্ত্র মূলত লক্ষ্য করে ইসরায়েল, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বড় সামরিক স্থাপনা পরিচালনা করে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইউনাইটেড স্টেটস 5th ফ্লিট বাহরিনে অবস্থিত, আল উদেদ এয়ারবেস কাতারে অবস্থিত, আল ধাফরা এয়ারবেস সংযুক্ত আরব আমিরাতে। এই ঘাঁটিগুলোতে হাজার হাজার মার্কিন সেনা এবং গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম অবস্থান করে। গুরুত্বপূর্ণ বিষয় হল এই সব ঘাঁটি ইরানের প্রায় 2000 কিলোমিটার পাল্লার মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাগলের মধ্যেই। অর্থাৎ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে না পারলেও ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বাহিনীর ওপর চাপ সৃষ্টি করতে পারে। তবে যদি ইরান আমেরিকায় সরাসরি অ্যাটাক করার প্রযুক্তি তৈরি করে, তাহলে কি হবে? ধরুন ভবিষ্যতে ইরান হঠাৎ করেই কোনো পরীক্ষাহীন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মক্ষমতা দেখালো। তবুও যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড সম্পূর্ণ অরক্ষিত নয়, কারণ দেশটির রয়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যার একটি গুরুত্বপূর্ণ অংশ হল গ্রাউন্ড বেসড মিড কোর্স ডিফেন্স। এই প্রতিরক্ষা ব্যবস্থা মূলত আলাস্কা এবং ক্যালিফোর্নিয়াতে অবস্থিত ঘাঁটি থেকে পরিচালিত হয়। বহু বিলিয়ন ডলারের এই নেটওয়ার্কে রয়েছে অত্যাধুনিক আগাম সতর্কীকরণ র্যাডার এবং গতিশক্তি ভিত্তিক ইন্টারসেপ্টর মিসাইল, যেগুলো মহাকাশে উড়ে আসা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের আগেই শনাক্ত করে ধ্বংস করার জন্য তৈরি। এই ব্যবস্থা মূলত নর্থ কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হুমকি মাথায় রেখে তৈরি করা হলেও মধ্যপ্রাচ্য থেকে সম্ভাব্য কোনো দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিরুদ্ধেও এটি শেষ প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করতে পারে। তৃতীয় কারণ, প্রক্সি যুদ্ধের কৌশল। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগুলোর একটি হল প্রক্সি যুদ্ধ। প্রক্সি যুদ্ধ বলতে বোঝায় একটি রাষ্ট্র সরাসরি যুদ্ধ না করে মিত্রগোষ্ঠী বা সশস্ত্র সংগঠনের মাধ্যমে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে। মধ্যপ্রাচ্যে ইরানের এমন কয়েকটি গুরুত্বপূর্ণ মিত্র রয়েছে। লেবাননে রয়েছে হিজবুল্লাহ, ইয়েমেনে রয়েছে হুথিস, গাজাতে রয়েছে হামাস। এছাড়া ইরাকে বিভিন্ন শিয়া মিলিশিয়া গোষ্ঠীও রয়েছে, যারা ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এই গোষ্ঠীগুলোর মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যে তার প্রভাব বজায় রাখে। এতে ইরান একটি বড় সুবিধা পায়। তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে না গিয়ে বিভিন্ন অঞ্চলে চাপ সৃষ্টি করতে পারে। ফলে সংঘাত চলতে থাকে, কিন্তু সরাসরি রাষ্ট্র বনাম রাষ্ট্রযুদ্ধ শুরু হয় না। এই কৌশলকে অনেক বিশ্লেষক বলেন শ্যাডো ওয়ার বা ছায়াযুদ্ধ। চতুর্থ কারণ, পারমাণবিক ও কূটনৈতিক হিসাব। ইরানের পারমাণবিক কর্মসূচি বহু বছর ধরে আন্তর্জাতিক রাজনীতির বড় একটি ইস্যু। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই অবস্থায় ইরান খুব সতর্কভাবে আন্তর্জাতিক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। যদি ইরান সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা চালায়, তাহলে কয়েকটি বিষয় ঘটতে পারে। প্রথমত, যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোকে সঙ্গে নিয়ে বড় সামরিক জোট গঠন করতে পারে। দ্বিতীয়ত, আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। তৃতীয়ত, আন্তর্জাতিকভাবে ইরান আরও বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই কারণে ইরান সাধারণত এমন কোনো পদক্ষেপ নেয় না যা তাকে পুরো বিশ্ব রাজনীতির বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। পঞ্চম কারণ, প্রতিশোধের ভয়। আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিশোধের ঝুঁকি। যদি ইরান সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র অবশ্যই তার জবাব দেবে, এবং সম্ভবত খুব কঠোরভাবে। আর যুক্তরাষ্ট্র যদি কঠোরভাবে হামলা শুরু করে, তার ঠেকানোর ক্ষমতার বর্তমানে ইরানের নেই। ইরানকে ধ্বংস করে দেওয়ার মতো সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। সর্বশেষ রয়েছে ন্যাটো ফ্যাক্টর। যদি ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণ করে, তাহলে বিষয়টি শুধু দুই দেশের দ্বন্দ্বে সীমাবদ্ধ থাকবে না। এর একটি বড় কারণ হল যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক জোট ন্যাটোর প্রতিষ্ঠাতা ও প্রধান সদস্যের একটি। ন্যাটো 1949 সালে গঠিত একটি সামরিক জোট, যার মূল উদ্দেশ্য হল সদস্য দেশগুলোর যৌথ নিরাপত্তা নিশ্চিত করা।
এই জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগুলোর একটি হল সামষ্টিক নিরাপত্তা বা কালেকটিভ ডিফেন্স। ন্যাটোর চুক্তির আর্টিকেল 5-এ স্পষ্টভাবে বলা আছে যে যদি কোনো সদস্য দেশের ওপর তাদের সদস্য দেশ ছাড়া অন্য কেউ আক্রমণ করে তাহলে সেটিকে পুরো জোটের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ একটি দেশের ওপর হামলা মানে কার্যত সব সদস্য দেশের ওপর হামলা। এই নীতির ফলে ন্যাটোর সদস্য দেশগুলোকে একে অপরকে সামরিকভাবে সহায়তা করার বাধ্যবাধকতায় পড়ে। বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা 30টিরও বেশি দেশ, যার মধ্যে রয়েছে ইউরোপ ও উত্তর আমেরিকার অনেক শক্তিশালী রাষ্ট্র। উদাহরণ হিসাবে উল্লেখ করা যায় ইউনাইটেড কিংডম, ফ্রান্স, জার্মানি, কানাডা, ইটালি, তুর্কি। এই দেশগুলোর অনেকেরই শক্তিশালী সেনাবাহিনী, আধুনিক বিমান বাহিনী এবং উন্নত সামরিক প্রযুক্তি রয়েছে। তাই যদি পরিস্থিতি খুব গুরুতর হয়ে ওঠে এবং ন্যাটো আনুষ্ঠানিকভাবে আর্টিকেল 5 কার্যকর করে, তাহলে যুক্তরাষ্ট্র শুধু একা যুদ্ধ করবে না, বরং পুরো সামরিক জোট তার পাশে দাঁড়াতে পারে। ইতিহাসে এখনও পর্যন্ত কেবল মাত্র একবার আর্টিকেল 5 আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। সেটি ছিল 2001 সালের সন্ত্রাসী হামলার পর, যখন যুক্তরাষ্ট্রে বড় আকারের হামলা ঘটে এবং ন্যাটোর সদস্য দেশগুলো যুক্তরাষ্ট্রকে সমর্থন দেয়। তাহলে কি ইরান দুর্বল? এই প্রশ্নটি অনেকেই করেন। বাস্তবে বিষয়টি এত সহজ নয়। ইরান হয়তো সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করে না, কিন্তু এর মানে এই নয় যে তারা দুর্বল। বরং ইরান একটি ভিন্ন ধরনের কৌশল ব্যবহার করে। তাদের শক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। প্রথমত, ইরানের রয়েছে বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে তাদের শক্তিশালী মিত্রগোষ্ঠী রয়েছে। তৃতীয়ত, তারা অসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশলে দক্ষ। 1980-র দশকে তারা মারাত্মক শক্তিশালী ইরাককেও পরাজিত করে ফেলেছিল এরকম কৌশলে। এই ধরনের যুদ্ধ কৌশলে একটি ছোট শক্তিও বড় শক্তিকে দীর্ঘ সময় ধরে চাপে রাখতে পারে।